আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু 2026-এর এই ফেব্রুয়ারির নির্বাচনের রোডম্যাপ এবং ভোটের রাজনীতিতে কতটা বিভেদ এখন রাজনীতির মাঠে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কিংবা ঐক্য রয়েছে কি হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত 36 দিনের জুলাই গণঅভ্যুত্থানে? কি আছে আগামীর বাংলাদেশের সামনে? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা থাকবে এই মুহূর্তের বাংলাদেশ দেশ ভাবনায়। এবং আজ আমরা আলোচনা করব নির্বাচনী রোডম্যাপ এবং ভোটের রাজনীতি নিয়ে। তিনজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাম পাশে রয়েছেন সাকিব আনোয়ার, সংসদ সদস্য প্রার্থী। অন্যভাবে আজ পরিচয় দিচ্ছি, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ 1 আসন থেকে আপনি লড়বেন। রয়েছেন সারোয়ার তুষার, নতুন রাজনৈতিক দল এনসিপির সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী 2 আসনের। আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আবুল বাশার, ফাউন্ডার অ্যান্ড সিইও সেন্টার ফর ঢাকা ডায়ালগ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দেশ ভাবনায়। সরাসরি সাকিব আনোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বলা যায় যে রাত পোহালে তফসিল ঘোষণার একটা কথা আমরা শুনতে পাচ্ছি সেই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি আপনি কতখানি দেখছেন? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন সহ আলোচক এবং যারা শুনছেন। প্রধান উপদেষ্টার যে আশাবাদের কথা দিয়ে আপনি শুরু করলেন, এটা তো আমরা অনেকদিন থেকেই শুনে আসছি যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। আমরা সেটা প্রত্যাশা করি, কিন্তু প্রশ্ন যেটা করলেন সেটার উত্তর যদি দিতে হয় তাহলে এক কথায় বলতে গেলে আমরা আসলে এখন পর্যন্ত একটা সুষ্ঠু অবাধ যে ধরনের ঐতিহাসিক নির্বাচনের কথা বলা হচ্ছে ওরকম একটা নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছি বলে আসলে আমরা মনে করি না। এখনও অনেক জায়গাতেই আসলে কাজ করার বাকি আছে। এই সরকার চাইলে কি পারতো আমরা মনে করি। এখন যে সময় আছে এই সময়ের মধ্যেও কি সম্ভব? আর সেখানেও মনে করি যে হয়তো পুরোপুরিভাবে সম্ভব না হলেও ঐতিহাসিক একটা নির্বাচন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, সেটা যদি আসলে অনেক কিছু তো আমরা বলি, আসলে সেটা কতটুকু বাস্তবায়নযোগ্য সেটা নিয়ে আমরা ভেতরে অনেক ডাউট নিয়েও আসলে বলে ফেলি। যাই হোক, কিন্তু মোটা দাগে একটা যেটা আমরা আসলে প্রত্যাশা করি, এতগুলো বছর পরে একটা ভোট হচ্ছে যেখানে জনগণ আসলে ভোট দিতে পারবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা নির্বাচন। সেই নির্বাচনের জন্য যতটুকু কাজ করার প্রয়োজন সেটা এখনও সরকার চাইলে আমরা মনে করি যে করতে পারে, কিন্তু এই মুহূর্তে আসলে সেই অবস্থাটা নাই। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিতে পারি। গতকাল আমি আমার কনস্টিটিউয়েন্সিতে ছিলাম, আমি পরশু রাতেই গিয়েছি। ইনফ্যাক্ট আমি যেদিন গিয়েছি ওই দিনই রাতেই আপনার সেখানে জামাত ইসলামের যিনি সমর্থিত যিনি ক্যান্ডিডেট আছেন, তার সাথে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী যেখানে আছেন, তাদের মধ্যে এক ধরনের সেখানে একটা একটা টেনশন তৈরি হয়েছিল এবং তারপর হামলার ঘটনা ঘটেছে। সেখানে 15 জন আহত হয়েছেন এবং তারা জামাতের প্রার্থীর পক্ষে যারা ছিলেন তারা আহত হয়েছেন। এবং গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা হয়তো অনেকে দেখেছেন যে সিরাজগঞ্জ 1 আসনে সেখানে জামাত ইসলামের কর্মীদের উপরে হামলার ঘটনাটা ঘটেছে এবং সেটা ঘটেছে সদ্যই যা বিএনপির পক্ষ থেকে যিনি আসলে মনোনয়ন পেয়েছেন তার দিক থেকে। কিন্তু পুলিশের আচরণটা, এই ধরনের ঘটনা ঘটেছে, ঠিক আছে, আমি ওই জায়গাতেও যাচ্ছি না। এখন সেগুলো আসলে তার দল দেখবে, সেটা তার দল দেখবে, এটা নিয়ে মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু বিষয় হলো পুলিশের যে অবস্থানটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সেই চিরাচরিত যে লাইনটা আসলে আমরা দেখি, সেটা হচ্ছে যে ঘটনার পর অতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি নিজে, এটা হচ্ছে তার কাজ শেষ। এবং এরপরে আমি ঘটনা যেটা পরবর্তীতে শুনলাম এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শী যারা সেখানে ছিলেন, যেহেতু আমার কনস্টিটিউয়েন্সির ঘটনা, আমি দেখলাম যে পুলিশ ঠিক সেভাবে সেটাকে উপস্থাপন করছে না। সেটা হচ্ছে দুপক্ষের সংঘর্ষ। অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশাসনে কাজ করবেন এই বড় একটি ইভেন্ট ঘিরে, তাদের মধ্যে এখন পর্যন্ত সেই ধরনের তোড়জোড় দেখছেন না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে কোনো এক পক্ষ হামলা করেছে, এমনটা হতে পারে পরবর্তী সময়ে আবার এই পক্ষ তাদের উপরে হামলা করতে তো পারে, কিন্তু যেটা ঘটেছে আপনি সেটা বলেন। সেটা না বলে আপনি বলছেন দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে দুই পক্ষেরই কিছু লোক আহত হয়েছে, অথচ গণমাধ্যমে সঠিক তথ্য আমরা পাচ্ছি, হাসপাতালে কতজন ভর্তি আছে সেগুলো আমরা আমরা জানতে পারছি। এটা তার জন্য জানাতে এমন কোনো কঠিন কোনো বিষয় না, কিন্তু তিনি যেন এড়িয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো আসলে আমাদেরকে এক ধরনের ভয় সৃষ্টি করছে যে আদৌ আসলে কেমন নির্বাচন হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পরের দিন আমি দেখলাম যে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসছে হামলার ঘটনার, তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমি ঘটনার সময় তো নিজে দেখিনি, তো তার কাছ থেকে বর্ণনাটা শোনার চেষ্টা করলাম আর কি। তিনি কিভাবে বলেন, তিনি বলছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তখন মঞ্চের দিকে জামাত ইসলামের কয়েকজন কর্মী অশ্রাব্য ভাষায় তারা স্লোগান দিচ্ছিল, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা সেসব স্লোগানের মধ্যে বলছিল চাঁদাবাজের ঠিকানা কাজীপুরে হবে না, কনস্টিটিউয়েন্সিতে একটা উপজেলা কাজীপুর,
এবং চাঁদাবাজদের ঠিকানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ধরনের মানে যে ধরনের স্লোগানগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না সে ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন। এই জন্য হামলা করেছে তার পক্ষের লোকজন। মানে চাঁদাবাজদের ঠিকানা, তার নাম তো বলে নাই। চাঁদাবাজদের ঠিকানা গাজীপুরে অথবা এই বাংলায় হবে না, এটা তো কোনো খারাপ স্লোগান, অশ্রাব্য স্লোগান আসলে আমার মনে হয় না। এখন মানে এইটা যদি আসলে পরিস্থিতি হয় তাহলে কেমন ভোটের দিকে আমরা যাচ্ছি সেটা আসলে যথেষ্ট প্রশ্ন। নিশ্চয়ই আরও আলোচনার সুযোগ রয়েছে। একদমই সারোয়ার তুষার, আপনার কাছে যে প্রশ্ন, আপনার প্রচারণা নিয়ে প্রশ্ন থাকবে নিশ্চয়ই, কিন্তু মাঠের যে প্রশাসনের যে উদ্যোগ সেটি নিয়ে একটু আপনার কমেন্ট শুরুতেই জানতে চাই। যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমি যদি ভুল না করি 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে 28 আগস্ট রোডম্যাপ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণার 104 দিন পেরিয়ে গেছে, আজ 105তম দিন। অগ্রগতি দেখছেন ইসির কাজে? আপনাকে ধন্যবাদ। অগ্রগতি না, মানে পশ্চাৎগতি দেখা যাচ্ছে। এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য আপনি বললেন, এটা তো উনি আজকেও না আরও আগেও বলেছেন, ঐতিহাসিক নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। এই বক্তব্যগুলো নিঃসন্দেহে ইন্সপিরেশনাল, আমরা সবাই এটা চাই। কিন্তু যেটা সাকিব ভাই তখন বলেছেন, এখন আপনার কাছে মনে হবে যে আমি রিপিট করছি, উনি কিন্তু আরেকটা আসনের কথা বলেছেন। আমি যদি আমার আসনের অভিজ্ঞতা বলা শুরু করি, একই জিনিস আপনি দেখতে পাবেন, সেখানেও একই ঘটনা। এবং একটা আমি বারবার এটা টকশোতে বলার চেষ্টা করছি, আইন শৃঙ্খলা কমিটির যে মিটিং হয় জেলায়, সেখানেও আমি এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছি যে এখানে কিন্তু একটা দল পেশি শক্তির ব্যবহার করছে এখনও পর্যন্ত। সেটা হচ্ছে একেবারে স্পষ্ট করে বলতে গেলে বিএনপি আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উঠান বৈঠকে যারা আসছে সাধারণ জনগণ তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এগুলো যখন আমরা প্রশাসনকে, এটা তো ধরেন তারা করতে চেষ্টা করবে, যেটা সাকিব ভাই বললেন, কিন্তু প্রশাসনের ভূমিকাটা কি? প্রশাসনকে যখন আমরা জানাচ্ছি, তারা কি কোনো ভূমিকা নিচ্ছে? কোনো ভূমিকা নিচ্ছে না। তারা আপনার যেটা আগের যে চরিত্রটা দেখা যেত, যে যেদিকে পেশি শক্তি তারা সেদিকে হেলে থাকে, এখনও সেরকম একটা অবস্থা দেখা যাচ্ছে। এখনও কিন্তু তফসিল ঘোষণা হয় নাই, ধারণা করা যাচ্ছে আগামীকাল হবে। এখন পর্যন্ত যে আমাদের দুইজন ক্যান্ডিডেটের কথা আপনি শুনতে পাচ্ছেন। আরও যে সমস্ত আসনের আমরা কথা জানি, পাবনা তানিয়া রবের আসনে, আপনার জেএসডির যিনি তানিয়া রবের আসনে বিএনপি যেভাবে হামলা করেছে, ফুয়াদ ভাইয়ের ঘটনাটা আপনি জানেন বরিশালে। এগুলো হচ্ছে আলামত যে তফসিল ঘোষণার আগেই এই ঘটনাগুলো ঘটছে সমস্ত জায়গায়। আর বিএনপির অন্তর্কোন্দল তো আছেই। বিএনপির অন্তর্কোন্দলে যখন ধরেন 2 শতাধিকের মতো নিহত হয়েছে, এইটার প্রসঙ্গ তুললে তখন তারা বলে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখন খুনাখুনি হয়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, এটা কীভাবে আপনার অভ্যন্তরীণ ব্যাপার হয় না তো। তো এইগুলো আমাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। আমরা যদি দেখতাম, যেহেতু আমরা প্রার্থী, আমাদের তো পেশি শক্তি ব্যবহার করার কোনো ইচ্ছাও নেই, কোনো কিছুই নেই। আমরা একটা মানে মানুষের কাছে যাব, মানুষ আমাদেরকে গ্রহণ করলে আমরা জিতে আসবো, গ্রহণ না করলে আমরা মানুষের রায়ের ওপর আস্থা রাখবো। কিন্তু আমাদেরকে আপনি বাধা দিবেন এবং সেখানে আমরা কোনো মানে পুলিশের কোনো ভূমিকা দেখতে পাবো না, বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা দেখতে পাবো না, তাহলে কি যার গায়ের জোর আছে, যার পেশি শক্তি আছে, সেই এবার নির্বাচন করবে, বাকিরা করবে না? তার উপরে আবার আপনি দেখবেন যে এবার ইসি কিন্তু খুব ডেঞ্জারাস সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যে আগের রাতে কেন্দ্রে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার চলে যাবে, যেটা আগে ছিল যে আপনাকে পরে মানে সকালবেলা ভোরে যাবে, সেটা আপনি ইউনিয়ন পরিষদ এনে রাখেন, যদি কাজ কমাতে চান ইউনিয়ন পরিষদ পর্যন্ত এনে রাখেন, সেখান থেকে কেন্দ্রগুলো ডিস্ট্রিবিউট করা কোনো আহামরি কোনো ব্যাপার না। এই লজিস্টিক্স আমাদের রাষ্ট্রের, সরকারের, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনে আছে। আগের রাতে নিয়ে যাওয়াটা খুব অ্যালার্মিং। আমি তো শুধু আমার কনস্টিটিউয়েন্সি না, আমি আমার দলের মানে সাংগঠনিক কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই। যেমন ধরুন সরাইলে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এত দুর্গম এলাকা, এরকম দুর্গম এলাকা আরও আছে। আপনি একটা দুর্গম এলাকার কেন্দ্রে যখন আপনি এই আগের রাতে ভোট কেন্দ্র মানে আপনি ব্যালট পেপার এবং ব্যালট ওই বাক্স নিয়ে যাবেন, তখন ওই কেন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন দলের মানে কর্মীরা জড়ো হওয়া শুরু করবে স্বাভাবিকভাবেই। তাহলে রাত থেকে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। যদি 4-5টা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, মারামারির মতো ঘটনা ঘটে, সেগুলো এই সোশ্যাল মিডিয়ার যুগে রাতের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। আপনি এবার চিন্তা করে দেখেন, যারা সাধারণ ভোটার, যারা একটা শান্তিপূর্ণ পরিবেশ দেখে বিচার বিবেচনা করে তারপর আপনার ভোট দিতে যাবে, তারা কি রাতের বেলা যদি এরকম এটা যদি মুহূর্তের মধ্যে যখন ছড়িয়ে যাবে, তখন কি তারা ভোট দিতে যাবে? তাহলে ভোটার টার্নআউটে এটা একটা প্রভাব ফেলবে না? ফলে এইটা কেন সিদ্ধান্তটা নিয়েছে আমরা কিন্তু এখনও জানি না। আমরা খুবই আপত্তি জানিয়েছি যে আপনি সকালবেলায় নিতে হবে, কিন্তু তারা তাদের সিদ্ধান্ত যে রাতের বেলায় যাবে। আমি ধরে নিলাম যে সিল সাপ্পর এবার কেউ মারবে না রাতে। সিল সাপ্পর না মারলে আমি যে পরিস্থিতি আপনি বললাম, আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে এটা ঘটা খুবই স্বাভাবিক। কেন্দ্রে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স গেছে মানে ওখানে প্রত্যেকটা প্রার্থীর এবার কিন্তু প্রত্যেকটা দল কেন্দ্র কমিটি দিচ্ছে, তো তারা গিয়ে সেখানে রাত থেকেই জড়ো হবে নিশ্চিতভাবে। এবং এই সংঘর্ষটা আপনি কীভাবে এড়াবেন? তাদের অবস্থানটা একটা সংঘর্ষের মধ্যে পরিস্থিতি তৈরি করতে পারে এবং এটা সাধারণ ভোটারদেরকে চরম আতঙ্কিত করবে। ফলে এটা ভোটার টার্নআউটে একটা প্রভাব ফেলতে পারে এবং এই ভোটার টার্নআউটে প্রভাব ফেললে যারা সাংগঠনিক ভোট দিয়ে জিতে আসতে চায়, সুবিধাটা কিন্তু তারা পাবে।
এই হচ্ছে বিদ্যমান পরিস্থিতি। এবং এই পরিস্থিতি উত্তরণে আপনি যে প্রশ্নটা করলেন, আমি তো দেখি না যে ইলেকশন কমিশন কিংবা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের কোনো ধরনের কোনো প্রস্তুতি আছে। শুধু ফাঁকা বলি দিলে তো হবে না। না, তাহলে তুষার খুব কম সময় বাকি রয়েছে ফেব্রুয়ারি হতে নির্বাচন আয়োজন। আপনি গত 20-25 দিন আগে ইসিকে যে গোয়েন্দারা রিপোর্ট দিল সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। গোয়েন্দারা বলেছেন 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখন 3 মাস আগে 20%-25% ভোট কেন্দ্র আপনার ঝুঁকিপূর্ণ থাকবে, এটা বাংলাদেশের কনটেক্সটে মেনে নেওয়া যায়, যেটা আপনি কাজ করে ঠিক করবেন, কমিয়ে আনবেন। শেষ পর্যন্ত 10% ভোট কেন্দ্র থাকতে পারে ঝুঁকিপূর্ণ, কিন্তু 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ 3 মাস আগে। আচ্ছা, সেই রিপোর্ট দেওয়ার পর এবং বলেছে চরম সহিংসতার আশঙ্কা রয়েছে, তারা এটা রিপোর্টে বলেছে। এটা তো সরকারি রিপোর্ট, গোয়েন্দাদের, আমরা বলছি না। এখন এইটার পরে আরও আপনার 20-25-30 দিন গেল, আপনি দেখেছেন যে এমন কোনো পদক্ষেপ তারা নিয়েছে যেটাতে এখন যদি আমরা আপডেটটা নিতে যাই যে কত পার্সেন্ট কেন্দ্র এবার মানে ঝুঁকিপূর্ণটা কত পার্সেন্টে নেমে আসলো? এখন কি 40% হয়েছে? এখন কি 30% হয়েছে? হয় নাই, ওই একই জায়গায় আছে, বরং আরও বাড়ছে কিন্তু প্রতিদিন। ফলে এইটা তো এরকম না যে এক সপ্তাহ আগে আপনার হাতে এমন কোনো একটা ম্যাজিক আসবে, আপনি এক সপ্তাহে সব ঠিক করে ফেলবেন, আগের রাতে সব ঠিক করে ফেলবেন, ব্যাপারটা এরকম না। ধারাবাহিক কার্যক্রম দেখাতে হয়, ধারাবাহিক পদক্ষেপ নিয়ে ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে একটা কনফিডেন্স আনতে হয়। সেরকম কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারপর ধরেন আরও একটা জিনিস হচ্ছে গণভোট। এবার একই দিনে গণভোট আছে। এখন যেদিন গণভোটের আদেশ দেওয়া হলো সেদিন সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা 3 মাস এটা প্রচার করব। এটা কিন্তু তারা বলেছে। আপনি কোনো প্রচারণা দেখেছেন? কোনো প্রচারণা কিন্তু হচ্ছে না, মাঠ পর্যায়ে কোনো প্রচারণা হচ্ছে না। মানুষজন এখনও গণভোটে যে তাকে হ্যাঁ ভোটটা দিতে হবে, আমি বিশ্বাস করি মানুষজন হ্যাঁ ভোট দেবে, জুলাই সনদকে তারা পাশ করাবে, কিন্তু আপনার প্রচারণাটা কোথায়? সরকারের প্রচারণাটা কোথায়? সরকারও কিন্তু এবার ইলেকশনের একটা পার্ট এই গণভোটের মধ্য দিয়ে, তাদের কিন্তু কোনো প্রচারণা নাই। ফলে এইটা হচ্ছে এখনো পর্যন্ত মাঠ পর্যায়ের, এবং আমি খুবই আতঙ্কিত যে যত দিন যাবে তত এটা কিন্তু বাড়তে থাকবে, তখন আমাদের নিরাপত্তা আসলে নিশ্চিত হবে। আবুল বাশার, আপনার কাছে আমি জানতে চাই, দুজন মাঠের রাজনীতিবিদ যারা তাদের এক্সপিরিয়েন্সগুলো বলছিলেন জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে তারা ভোট করবেন। আমার সুনির্দিষ্ট প্রশ্ন, নির্বাচন নিয়ে সবার একটা সাধারণ মন্তব্য রয়েছে যে এটি ক্ষমতা দখলের ষড়যন্ত্র বা একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করার একটা রাজনীতি থাকে। দুজন রাজনীতিবিদের কথা শুনে আমার মনে হচ্ছে যে সেই সংস্কৃতি থেকে আমরা এখনও বের হতে পারিনি। আসলে এতে করে যে ষড়যন্ত্র হচ্ছে বা যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, কার লাভ হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক। বাংলা একটা প্রবাদ আছে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের এই ভোটের যারা স্টেক হোল্ডার, তাদের সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে কি, ভোটটাকে আমরা কিভাবে উৎসবমুখর করে দেশটাকে একটি স্টেবল সিচুয়েশনে নিয়ে যাওয়া। আপনি দেখবেন শুরু থেকেই কিছু রাজনৈতিক দল এবং নেতা বিএনপির বিরুদ্ধে অনর্গল কথা বলে যাচ্ছে। যারা একসময় বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, দীর্ঘদিন জোটের রাজনীতি করেছে, এখন তারা ভাবছে যে আমরা হয়তো বা ক্ষমতায় চলে যাচ্ছি। তাদের এই যে মনে মনে কাঁচকলা খাওয়া, এই কাঁচকলা খাওয়ার জন্য তারা কি করছে, বিএনপিকে ঘায়াল করার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য। এটা আমরাও তো এই সমাজে বসবাস করি, আমরাও কোনো না কোনো কনস্টিটিউশন আমরা বসবাস করি। এবং তারা হচ্ছে চাঁদাবাজ বলতেই তারা বোঝায় এরকম যে এটা হচ্ছে বিএনপি। কারণ তাদের দেখবেন তাদের যে আমির, উনি একদম তাদের প্রত্যেকটা নেতার বক্তব্য, উনি গতকালও চাঁদাবাজির কথা বলেছেন যে স্বস্তি নেই। ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা মানে বিএনপিকে চাঁদাবাজি করে শেষ হয়ে যাচ্ছে, এবং টকশোতে বিভিন্ন ধরনের নেতারা বলার চেষ্টা করছে নয়ন যে পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে সে দিয়ে 2-3টা গণভোট আয়োজন হতে পারে। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে এখন হচ্ছে, আপনি দেখেন বিএনপি অনেক দিন ধরে তাদের অনেক অভিযোগ তারা দিয়ে আসছিল, এখন বিএনপির বিরুদ্ধে সে অভিযোগ আছে। আপনি বাস্তবতা কি দেখছেন? তাদের যে বক্তব্য আর বাস্তবতা কি? আমাদের যশোরে যুবদলের নেতাকে সুস্থভাবে ধরে নিয়ে গেল আইনশৃঙ্খলা বাহিনী, তারপরের দিন তার লাশ আমরা পেলাম। এ ধরনের আমাদের ছাত্র দলের বলেন, যুব দলের বলেন, মূল দলের অনেকেই কিন্তু মারা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহারের কারণে। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে যে আমি কোনো চাঁদাবাজ বা কোনো দুষ্কৃতকারীর পক্ষে কথা বলতে রাজি নই, কিন্তু আপনি যদি একদম বলেই ফেলেন যে বিএনপির ক্যান্ডিডেট, তার লোকজন, আমাদের দেশে তো সুবিধাবাদী মানুষের কোনো অভাব নেই। আপনি যারা অপরাধ করেছে আপনি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ দেন, যদি ওই ক্যান্ডিডেট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে সেই জনগণ, এলাকার জনগণ তাকে ভোটের মাঠে প্রত্যাখ্যান করবে। আপনি জনগণের কাছে অ্যাপিল করেন।
আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী তো সবাই তো বিএনপির না। আপনি যে ফ্যাসিবাদের কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে আপনাদের বক্তব্য, আপনারা বলছেন সেখানে 70% 80% ফ্যাসিবাদের লোক আছে। তাহলে এই যে 1.5 বছর কি করেছেন আপনারা? 1.5 বছর রাজনৈতিক দল যে আপনারা এই যে ডায়লগ করলেন, এত কিছু করলেন, হ্যাঁ, আপনারা সংস্কারের এত কথা বললেন, তো মেন নির্বাচনের সংস্কার নিতে তো আপনারা কিছু করতে পারেন নাই। তো এখন অভিযোগটা দিচ্ছেন কার বিরুদ্ধে? আপনি বিএনপিকে কাঠগড়ায় দাঁড়ায় কী অর্জন করতে চাচ্ছেন? এটা অর্জন হবে একটাই, সেটা হচ্ছে আপনি বিএনপির সঙ্গে জামাত যে ধরনের আপনার কনস্পিরেসি করছে, সেই কনস্পিরেসির ফাঁদে সবাই আমরা পা দিচ্ছি। এটার জন্য কি লাভ হবে আমাদের কারো? এটার জন্য আমরা যাদেরকে গালি দিচ্ছি যে ফেসিবাদ, তারা উপকৃত হচ্ছে। এবং জনগণ কিন্তু এখনই বলা শুরু করেছে যে আমরা ফেসিবাদের সময় ভালো ছিলাম। তাহলে এই একটি গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের আপনি গণতন্ত্র মঞ্চ বলেন, এনসিপি বলেন, বিএনপি জামাত সবাই কিন্তু এই আন্দোলনে আমরা মাঠে ছিলাম এবং এই আন্দোলনের ফসল কিন্তু আমাদের। এই ফসল আমাদের ঘরে তুলতে গেলে আমাদের সহনশীল আচরণ হতে হবে। সহনশীলতা দিয়ে আপনি কিন্তু একটা সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু আপনি যদি সহিংসতার কথা বলে আরও সহিংসতাকে উস্কে দেন, তাহলে কিন্তু সহিংসতা কিন্তু আর বাড়বে। আমাদের সেই জায়গাতে না গিয়ে আমাদের মনে হয় যে গঠনমূলক কথা বলা দরকার। এবং হ্যাঁ, যেখানে যারা যে অপরাধ করছে, আপনি জানেন মানে আমরা আসলে বাস করি তো, যে মানুষকে কখনোই দেখিনি বিএনপি করতে, সে হঠাৎ করেই এখন হয়ে গেছে বিএনপি। আপনি দেখেন, আপনি কি কখনো ভেবেছেন যে এই যে কিছু কিছু যে জামাতের, আমি নাম বলতে চাই না, তারা বিএনপির অনেক বড় বড় সাংবাদিক ছিল, তারা এখন জামাতের মনোনয়ন নিয়েছে না? নিয়েছে কি? এখন যদি আপনি তার কোনো আপনার অপরাধের বিষয়টাকে যদি এখন বিএনপির যদি অপরাধ হয়ে যায়, এরকম তো অনেকেই আছে যে বিএনপির মধ্যে আছে, আসলে কিন্তু তারা বিএনপির আদর্শকে ধারণ করে না। আর বিএনপির মধ্যে যারা এই ধরনের অপরাধ করছে, বিএনপি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, এটা শতভাগ মানে আপনার সফলতা যে অর্জন বিএনপি করতে পারছে সেটার কোনো সুযোগ নেই বলার, কিন্তু বিএনপি তো ব্যবস্থা নিচ্ছে। এবং এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে এই প্রবলেমটা আরও সলভ হবে যখন তারেক রহমান দেশে আসবেন। আপনার কাছে কি সিদ্ধান্ত আছে কবে নাগাদ এই দলটির শীর্ষ নেতা আসবেন? উনি খুব শীঘ্রই দেশে আসবেন এবং আপনারা জানেন যে আমাদের দলের দায়িত্বশীল যারা, তারা বলেছে যে উনি দেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং ওনার নেতৃত্বে বিএনপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চয়ই আলোচনার সুযোগ রয়েছে। আমি অনুরোধ করব, আমি কিন্তু ভাইদের সাথে আমি এই বিষয় নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি নিজেদের মধ্যে এ ধরনের বক্তব্য দিয়ে যদি আমরা নির্বাচনের অনেক আগে থেকেই যদি মানে মাঠটাকে আমরা যদি পিচ্ছিল করে দেই, তাহলে আমাদের সামনে এগোনোর যে রাস্তাটা সেটা কিন্তু আরও পিচ্ছিল হয়ে যাবে। সুতরাং ওইখানে না গিয়ে আমরা যেখানে যে প্রবলেমগুলো হচ্ছে আমরা সেটা সলভ করার জন্য চেষ্টা করি। অনেকেই বলছেন বা জরিপগুলোতে দেখা যাচ্ছে যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে বা বসতে যাচ্ছে এমন আভাস রয়েছে। আপনি কি মনে করেন যে এই দলটির মধ্যে নিজেদের মধ্যেই অনেক বিভেদ এখন পর্যন্ত রয়েছে এবং যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো শুধুমাত্র বহিষ্কার কিংবা শোকজ নোটিশ দিয়ে এই চাঁদাবাজির মতো ঘটনাগুলোকে কি ধামাচাপা দেওয়ার একটি কৌশল রয়েছে এই বড় দলটির? না, এটা কখনোই না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে আসলে যারা আমরা রাজনীতি করি, যে দলই বলেন না কেন, এখানে যদি বলেন যে আপনি ফেরেস্তার দিয়ে রাজনৈতিক দলগুলো চলে, এটা আশা করা আসলে এদেশে সম্ভব না। কারণ আমি নিজে একটি গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান হিসেবে দেখছি যে আমাদের দেশের মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক মানে বিশাল একটা অংশ তারা দুর্নীতির সাথে জড়িত। তো আপনারা এই মানুষগুলোই তো রাজনীতি করে, সব দলে করে। এনসিপি যদি কালকে অনেক বড় দল হয়, এনসিপি কি বলতে পারবে যে এই লোকগুলোকে আমরা অন্য জায়গাতে রেখে আমরা রাজনীতি করব? এটা তো সম্ভব হবে না। কিন্তু আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্র্যাকটিসগুলো, ভালো মানুষের ইনক্লুডগুলো, এগুলো করতে হবে। যে কারণে দেখেন আমাদের কিন্তু একটা ইয়ুথ ফোরাম এবং এটার নেতৃত্বে কিন্তু তারেক রহমান অনেকে দায়িত্ব দিয়েছেন যে যাতে সৎ মানুষ যারা মেধাবী তারা রাজনীতিতে আস্তে আস্তে করে আসবে। এখন বিএনপিতে ধরেন অনেক ধরনের খারাপ মানুষ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু তাদেরকে তো আপনি একদিনে এলিমিনেট করতে পারবেন না। ইট ইজ এ কন্টিনিউ প্রসেস। আপনাকে যে তারপরে তো তাদেরকে আপনি রাজনীতির মাঠ থেকে সরাতে হবে। আপনি তো হুট করে একটি রাজনৈতিক দল তো সুইসাইড করতে পারে না। আপনি এলাকাতে যদি মনে করেন যে 5 জন আছে, হ্যাঁ, এই যে সাকিব ভাই বললো যে ওইখানে ধরেন প্রত্যেকটা কনস্টিটিউশনে 7 জন 8 জন 10 জন আছে, কিছু কিছুদের বিরুদ্ধে কিন্তু এ ধরনের অভিযোগ আছে। এই অভিযোগ অস্বীকার করা, বিএনপি কি কোনো চাঁদাবাজকে কি ওন করছে? বলছে যে না, তার বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। হ্যাঁ,
এবং ধামাচাপা দেওয়ার কোনো সুযোগই নাই। আপনি দলের একদম টপ থেকে শুরু করে যারা নিচ পর্যন্ত দেখেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা না, কিন্তু আমাদের দেশের যদি প্রেক্ষাপট চিন্তা করেন, আমাদের দেশের মানুষগুলো আসলে যে রাজনীতি যারা করেন, হ্যাঁ, তারা আসলে সততা এবং তাদের যে দায়িত্ববোধ কর্তব্য, তারা কতটুকু দলের প্রতি আদর্শ থেকে সেটা করতে পারে। ইভেন আপনি জামাতের কথা যদি বলেন, এই দলটাতে আমি জানতাম যে একদম খুবই আদর্শভিত্তিক দল। এই দলের অনেকেই চাঁদাবাজির সাথে জড়িত, আমি মানে জানি, এবং তারা অনেক অনৈতিক কাজের সাথে জড়িত। সুতরাং বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি বলতে পারবে না যে তারা 100% ফেরেশতাদেরকে নিয়ে তারা দল থেকে এই যে এরকম অভিযোগের রাজনীতির মধ্যে এখন পর্যন্ত আমরা রয়েছি। সরাসরি একটু এনসিপির ইস্যুতে আসতে চাই। তুষার, আপনার কাছে প্রশ্ন। আপনাদের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই না। ভারতের কাছ থেকে এমন কোনো প্রস্তাব আপনারা পেয়েছেন কিনা নতুন দল হিসেবে? 10 মাস বয়স আপনাদের দলের। না, এটা হচ্ছে যে আমাদের অতীত অভিজ্ঞতা তো এরকম যে আমাদের নির্বাচনগুলোতে ভারত এখানে একটা ভূমিকা রাখে এবং সেটা খুব বাংলাদেশ বিরোধী ভূমিকা। সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়াটাকে তারা বন্ধ করেছে। 2008 সালের যে নির্বাচন সর্বশেষ আমরা সুষ্ঠু নির্বাচন ধরি, সেখানেও তাদের কিন্তু বিতর্কিত ভূমিকার কথা আমরা জানি। যেমন আপনি জানেন যে প্রণব মুখার্জিটা নিয়ে লেখালেখি করেছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, এবং কীভাবে আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন হলেও হয়তো আওয়ামী লীগের সেবার জিততো, কিন্তু ওই যে একচেটিয়াভাবে যে জেতানো, এটার কথা তিনি কীভাবে কী হয়েছে ওটা ওই বইয়ের তিনি উল্লেখ করেছেন। ফলে এই আশঙ্কা থেকেই বলা যে এখনও কোনো দল যেন এরকম চেষ্টা না করে। তাদের মূল ভরকেন্দ্রটা হওয়া উচিত জনগণের, যে জনগণের ভোটেই আপনাকে ক্ষমতায় আসতে হবে। কোনো পরাশক্তি বা আঞ্চলিক শক্তি তাদের উপর নির্ভর করে আপনি ভাববেন যে আপনাকে এখানে ক্ষমতা এনে দেবে, এই রাজনীতি আমরা করতে চাই না, এটার কথাই বলা হচ্ছে। এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতায় যাচ্ছে তাদের একটা ব্যারাম হচ্ছে তারা 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতায় যেতে চায়। এটা কিন্তু কোনো দরকার নাই, এবং এটা আপনি যতবার দেখবেন যে তারাই কাজ করেছে ততবার তারা খুব খারাপ পরিণতি তারাই ভোগ করেছে। ওই 1973 সালের আওয়ামী লীগ সরকার, 2001 সালের বিএনপি সরকার, 2008 সালের আওয়ামী লীগ সরকার, প্রত্যেকবারই তাদের 2/3 ক্ষমতা ছিল, মানে আসন ছিল, এবং তারা যে পরিবর্তনগুলো করতে চেয়েছে মানে একচেটিয়া ক্ষমতার মাধ্যমে, সেটা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। যেমন বিএনপি 74 সংশোধনী করলো 2000 ওই রেজিমে, পরবর্তীতে এটার মানে ওই যে আপনি আপনার পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারে বসাবেন, এবং এটার পরবর্তীতে মেনে না নেওয়ার কারণে আওয়ামী লীগ লগি বৈঠা, এবং লগি বৈঠার পরে 1/11 আসলো, এবং লম্বা এই ফ্যাসিবাদ, এটার ভুক্তভোগী কিন্তু বিএনপি হচ্ছে। আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়ার ফলাফল আওয়ামী লীগ হাতে হাতে পেয়েছে। এই যে 2/3 বেশি পাওয়া, এখন আপনি বলবেন যে ভাই জনগণ ভোট দিলে কী করবো, তো আমরা এটা জানি যে কীভাবে এই মেকানিজমগুলো করা হয়। প্রত্যেকটা দলের উচিত 2/3 কমে সন্তুষ্ট থাকা। আপনি যদি কোনো জনবান্ধব সংবিধান সংশোধনী আনেন, এটা অ্যাক্রস দি পার্টিস, এটা সংসদে যারা আছে সবাই এটার সাথে একমত হবে, কিন্তু এই যে আমি আমার একচেটিয়া ক্ষমতা দিয়ে সংবিধান পরিবর্তন করে ফেলবো, সেটা কিন্তু আমাদের দেশকে খুব সংকটের মধ্যে ফেলে। বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্টের জন্য একটা সরকারি দলের 160 থেকে 170টার বেশি আসনের আসলে কোনো দরকার নাই, এবং আমাদের আসলে দরকার হলো স্ট্রং বিরোধী দল। এইটা হতে দেয় না সাধারণত যাদের হাতে ক্ষমতাটা থাকে বা যারা পেশি শক্তি ব্যবহার করতে পারে তাদের মধ্যে। এই যে ধরেন এবারে নির্বাচনের সহিংসতা কেন হবে, যদি হবে আপনি ওই বেশি আসনগুলো পাওয়ার জন্য। বিভিন্ন জরিপে কিন্তু বোঝা যাচ্ছে যে কারা জিতবে, সুষ্ঠু নির্বাচন হলে কারা জিতবে এটাও বুঝতে পারছি আমরা। তাহলে আপনি কেন সহিংসতার দিকে যাবেন? কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা আসন রাখতে চান, আপনি কোনো আসন ছাড় দেবেন না, আপনি সুষ্ঠু নির্বাচন জনগণের উপর ভর করবেন না, ভরসা করবেন না। যদি আপনি সুষ্ঠু নির্বাচনে ভরসা করতেন তাহলে অনেকগুলো আসনে আপনি আসতেন না, কিন্তু পার্লামেন্টটা সুন্দর হতো, পার্লামেন্ট স্টেবল হতো, এবং সেইখানে আপনি নিজেও সেফ থাকতেন। কিন্তু 2/3 ক্ষমতা নিয়ে যখন আপনি আসবেন, তখন আপনি ওই ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন সব পরিবর্তন করবেন যেটা আসলে আপনাকে বিপদে ফেলবে। বাংলাদেশে বারবার ঘটেছে। তো সেখান থেকে দলগুলোকে বেরিয়ে আসতে হবে, এবং আঞ্চলিক পরাশক্তি বা আঞ্চলিক শক্তির ওপর একটা আনুকূল্য নিয়ে রাজনীতি করা, এটাও বেরিয়ে আসতে হবে। কিন্তু ছোট্ট করে যদি যোগ করতেন যে আঞ্চলিক শক্তিগুলো আপনি বলছিলেন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত যে ভূমিকা, তা আমাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলে কিনা? না, তারা তো আমি যতটুকু বুঝি সুষ্ঠু নির্বাচন চায় এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা, কিন্তু আরও ভেতরে অনেক ব্যাপার থাকতে পারে। আমি মনে করি যে আমরা যদি রেজিলিয়েন্স দেখাই একটা নেশন হিসেবে, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি দেখেন এর আগে বাংলাদেশের পলিটিক্যাল ভাগ্যটা ঠিক করতে হচ্ছে এই এমবেসিগুলো, এবং টিউসডে ক্লাব এরকম নামও ছিল 1/11 সময়। কিন্তু এবার কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে সব রাজনৈতিক দল একসাথে বসলাম, লম্বা সময় 1 বছর, সাকিব ভাইও গেছেন, আমরাও গেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং আমরা রাজনৈতিক দলগুলো মিলে আগামী ট্র্যাকটা ঠিক করতে চাচ্ছি। সেখানেও সব কিছু পারফেক্ট আমরা করতে পারি নাই, বাট এটা একটা ওয়েলকাম চেঞ্জ। আপনি এই চর্চাটা আমরা এখন ধরেন এই সরকারে তো আমরা অনেক সমালোচনা করার মতো অনেক কাজ এই সরকার করেওছে, কিন্তু এই যে একটা কালচার সে শুরু করে দিয়ে গেল,
যে আপনি সব রাজনৈতিক দল একসাথে বসতে হবে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এখন আমরা কি আশা করতে পারি যে আগামীতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তারা এটা অব্যাহত রাখবে, নাকি তারা আবারও নিজেদের মতো করে সব সিদ্ধান্ত নেবে? যদি আপনি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে যান তাহলে পার্লামেন্টটা অকার্যকর হবে, আবার বিরোধী দলগুলো পার্লামেন্ট বয়কট করতে থাকবে, তারা তখন রাস্তায় আসবে, স্বাভাবিকভাবে রাস্তায় আসবে, গণতান্ত্রিক মুভমেন্ট করবে, এটা তাদের অধিকার। এই গণতান্ত্রিক মুভমেন্টে আপনি আপনার সরকারি পেটোয়া বাহিনী দিবেন, পুলিশ দিয়ে তাকে আবারও দমন করার চেষ্টা করতে থাকবেন, এবং করলে আবারও কিন্তু একই ধরনের মানে বাংলাদেশের সংকটটা তৈরি হবে। এই যেই সংকটটা এতদিন ছিল, এখান থেকে রাজনৈতিক দলগুলোর বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি বলেন আর যে রাজনৈতিক দল বলেন তাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে এইগুলোকে আনলার্ন করতে হবে। কিন্তু আপাত অর্থে যে আলামতগুলো দেখতে পাই সেখানে কিন্তু আমরা দেখি না যে তারা আনলার্ন করছে, বরং আপনি দেখবেন এতক্ষণ তো বিএনপির কথা বললাম, আমি একটা জিনিস ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, অস্বীকার করে কিন্তু কোনো ফায়দা হবে না। আমরা এখানে অভিযোগ করতে বসি নাই, আমরা কিন্তু বিএনপির মিত্র শক্তি। আমরা বিএনপির সাথে, আমি এখনও একটা এনসিপি করি, আমরা কিন্তু বিএনপির সাথে 2000 মানে আওয়ামী লীগ আমলে যখন বিএনপি রাস্তায় নামতে পারতো না তখন আমরা রাস্তায় নেমেছি। বিএনপির ডাকা কর্মসূচিতে আমরা রাস্তায় ছিলাম, আমরা তখন একই জোট করি গণতন্ত্র মঞ্চ। ফলে আমরা এখানে অভিযোগ করতে আসিনি, যেটা বাস্তবতা আমরা ফেস করছি আমরা সেই কথাটা বলছি। আপনি যদি আজকে বলেন যেগুলো অভিযোগ করা হচ্ছে এবং সবাই জামায়াতের খপ্পরে পড়েছে, এটা হচ্ছে আপনি আসলে এই যে মানে ধরেন ভাই তো বিএনপির কোনো পদে নাই, উনি হচ্ছেন বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, বিএনপির পন্থী একজন লোক আমরা যদি ধরে নেই, বা বিএনপি মনে একজন লোক। তাদের কাজ কিন্তু হচ্ছে বিএনপি দলের ভুল ধরা সবার আগে। তারা যদি হচ্ছে, কারণ দলগুলো সাধারণত স্বীকার করতে চায় না, দলের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা বলে দেবে যে আপনাদের এটা ভুল হচ্ছে। আপনি যদি বলেন যে না এগুলো সবাই মিলে বিএনপিকে ইয়ে করছে, এটা তো সত্য, আপনাকে প্রশ্ন উত্তর পাইতে হবে না। চাঁদাবাজ বললে বিএনপি গায়ে লাগে কেন? আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিই তখন বিএনপির গায়ে লাগে কেন? কারণ তারা চাঁদাবাজি করে। এটা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এগুলো সমস্ত গোয়েন্দা রিপোর্ট আছে, আজকে প্রকাশ পাবে না, একদিন তো প্রকাশ পাবে। এখন আপনি বলবেন যে অনেক সুসময় অনেক লোক ঢুকে গেছে, তো একজন আপনার হেভিওয়েট ক্যান্ডিডেট যদি ডান পাশে একটা চাঁদাবাজ, বাম পাশে একজন চাঁদাবাজ নিয়ে ঘোরেন, তাহলে কি আমরা বলতে পারবো তার সুবিধাভোগী নাকি ওই ক্যান্ডিডেট তাদের উপর নির্ভরশীল? এটা গেল বিএনপির দিক। এর বাইরে হচ্ছে আপনার জামায়াত ইসলাম, আপনি দেখতে পেলেন পাবনায় তারা অস্ত্রের মহড়া দিল, এবং সেইটা নিয়ে আমরা সমালোচনা করলাম বলে পরবর্তীতে ফ্যাক্ট চেকিং এবং অন্যান্য রিপোর্টে দেখা গেল যে ওই লোকটা যিনি অস্ত্র হাতে ছিলেন তিনি আসলে জামায়াতের ক্যান্ডিডেটের ঘনিষ্ঠ ব্যক্তি, কিন্তু জামায়াত এটা অস্বীকার করলো। এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদের দলের বিরুদ্ধে তারা বিবৃতি দিল, আমাদের সদস্য সচিবের বিরুদ্ধে। কিন্তু এই যে আপনি একজন অস্ত্রবাজকে রাস্তায় নামিয়ে দিলেন, এটা তো ভালো কোনো ইঙ্গিত দেয় না। এটা কি আমরা কি সহিংসতার দিকে যাব? লাস্ট কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, এবার দলগুলোকে শুধু নিজে জেতার চেষ্টা করলে হবে না। বাংলাদেশের মানুষের ভোটাধিকার, আগেও তো 3টা নির্বাচন হয়েছে, 8, 14, 24-এ। এবার বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোর। যদি সেটা তারা না নেয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ, যদি ভোট কেন্দ্র আবারও আগের মতো ঘটনাগুলো ঘটতে থাকে, বাংলাদেশের মানুষ কিন্তু এই দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাবে, এবং এটা থেকে কারোরই মুক্তি নাই। ফলে প্রত্যেকটা দলের উচিত কাউন্সিলিং করানো তাদের কর্মীদের, ওই আসন ভিত্তিক যারা কাজ করছে, যে আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করব, কোনো ধরনের হাঙ্গামা, কোনো ধরনের ফ্যাসাদ আমরা ভোট কেন্দ্রে চাই না। এটা যদি রাজনৈতিক দলগুলো যদি এই চেষ্টা দেখায় তাহলে জনগণ আস্থা, এবং এবার মনে হচ্ছে যে বিপুল পরিমাণ জনগণ আসলে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। সেই পরিবেশটা তৈরি করা সরকারের তো দায়িত্ব বটেই, রাজনৈতিক দলগুলোর, বিশেষত বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। এখন তারা সেটা পালন করবে কিনা এটা আমরা দেখতে পাবো সামনে। নিশ্চয়ই। সাকিব আনোয়ারের কাছে 2টি প্রশ্ন, একটু বড় বড় প্রশ্ন, কিন্তু আপনার বিশ্লেষণ আমি জানতে চাই। সেটি হচ্ছে যে নির্বাচনে তো মাসেল, মানি, ম্যানিপুলেশন, এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আসলে ম্যান্ডেটটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। আপনিও একমত হবেন। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী কি মনে হচ্ছে আপনার যে আসন্ন নির্বাচন আমরা এই 3টা এমকে নিয়ন্ত্রণ করতে পারছি? শুরুতে বলছিলাম যে এখন পর্যন্ত পরিস্থিতি আমরা যেটা দেখছি তাতে এই 3টা এমের কথা যেটা বললেন সেটা এখন দৃশ্যমান, কিন্তু অবশ্যই এটাকে ঠেকাতে হবে। কারণ যেটা দিয়ে আপনি আবার শুরু করলেন যে প্রধান উপদেষ্টার যে এক্সপেকটেশন, সারা বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, 24-এর এত বড় অভ্যুত্থানের যে এক্সপেকটেশন, বিএনপি আপনার এই এত বড় একটা লম্বা জার্নি, যে জার্নিতে আমরাও ছিলাম, বিএনপি ছিল, এনসিপিতে এখন যারা আছেন যেমন সারোয়ার তুষার, তিনি তো অনেক, তারও তো একটা পলিটিক্যাল জার্নি আছে। এখন তিনি এনসিপিতে, আপনি হয়তো শুরুতে বললেন যে নতুন রাজনৈতিক দল, কিন্তু তার তো রাজনীতির একটা জার্নি আছে। উনি একটা সময় অন্য একটা দলে ছিলেন যেটা আমাদের জোট গণতন্ত্র মঞ্চ, আমরা একসাথে হেঁটেছি। তো বিএনপি হেঁটেছে এক পথে, আমরা পাশের পথে হেঁটেছি, একসাথে আমরা লড়াই করেছি। কখনো বিএনপি হয়তো বেরোতে পারছে না, তারা আক্রমণের শিকার হয়ে, এমন না তারা বেরোতে চাচ্ছে না তা না, আক্রান্ত হয়ে যখন তারা পারছে না তখন আমরা তাদের সহযোগী হিসেবে আমরা তখন আবার সেই পথে হেঁটেছি, যাতে পথটা কখনো ফাঁকা না থাকে। ফলে লড়াইটা তো চালিয়ে গেছি আমরা। এই যে আমাদের এত বড় লড়াই, এই যে ধরেন 17 বছরের লড়াই, তারপর আপনার এই যে 1.5 মাসের যে 1,500 মানুষের যে জীবনদান, এবং তারপরে আমাদের যে প্রত্যাশা, এই সব কিছুর পরে আসলে যে নির্বাচনটা আমরা আসলে দেখতে চাচ্ছি, সেই নির্বাচনটা আসলেই এই 3টা এমের বাইরে গিয়ে আসলে আপনাকে করতে হবে। ফলে ওই জায়গাতে আমরা যাওয়ার প্রত্যাশা করি, সর্বোচ্চ চেষ্টা আমাদের দিক থেকে থাকবে।
রাজনৈতিক দলগুলো আমরা প্রত্যাশা করি যে সকল রাজনৈতিক দলই আসলে এটা করার জন্য যা যা করা দরকার সেটা করবে। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসছে, ভাই যে কথাগুলো বলছিলেন, হ্যাঁ এটাও ঠিক যে তারা 7,000-এরও বেশি নেতাকর্মী, সম্ভবত 7,000 প্লাস নেতাকর্মীর বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু আরেকটা বিষয় আছে কি, আমরা আবার নির্বাচন যতটা ঘনিয়ে আসছে আমরা কিন্তু আবার এই জায়গাটা দেখছি, মানে মাঝে মাঝে আমি একটু কনফিউজড হয়ে যাই। বিশেষ করে একটা পত্রিকা আছে, আমি যেহেতু অনলাইনে ফলো করতে থাকি সবসময় আসলে খবরগুলো, তো আমি দেখি যে তাদের একটা রিপোর্ট, একটা সেম লাইন মাঝে মাঝে দেখি যে সুখবর পেলেন বিএনপির আরও 27 নেতা। তো আমি ভাবছি যে 27 নেতা হয়তো বা মনোনয়ন পাইলেন, পরে ভেতরে ঢুকে দেখি না, তাদের বহিষ্কারাদেশ উইথড্র করা হয়েছে। তো এই ধরনের ঘটনার আমরা একটা সময় সমালোচনা করতাম, যখন আওয়ামী লীগ নির্বাচনের আগে ওই যে আপনার ইসমাইল চৌধুরী সম্রাট তাকে আবার ছাড়াইটা আনবে এরকম একটা ব্যাপার হলো, আমরা তখন বললাম যে নির্বাচন সামনে আসছে, এখন আবার পেশি শক্তির দরকার, ফলে সম্রাটকে ছাড়ে নিয়ে আসতেছে। এগুলো নিয়ে আমরা সমালোচনা করছি না, আমরা তো একসাথেই করছি, বিএনপিও যখন সমালোচনা করছে আমরাও করছি একসাথে। এখন বিষয় হলো যে আপনার এই যে বহিষ্কারাদেশগুলো এসেছিল সেগুলো কেন এসেছিল? এই ধরনের ঘটনাগুলোর প্রেক্ষিতেই তো এখন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এই বহিষ্কারাদেশগুলো যদি উঠিয়ে নেওয়া হয় তখন আসলে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলেও যে বহিষ্কারগুলো করা হয়েছিল সেগুলো কি সৎ উদ্দেশ্যে নিয়ে, নাকি শুধুমাত্র ওই সময়টুকুকে আসলে জাস্ট ওই সময়টুকু পার করার দেয়া, জনগণে সামনে যে বিষয়গুলো সামনে আসছে সেগুলোকে আসলে কাভার আপ করার জন্য। ফলে এই প্রশ্নগুলো থেকে যায়। আমরা প্রত্যাশা করি যে যেভাবে তারা এতদিন ব্যবস্থাগুলো নিয়েছে সামনে আরও ব্যবস্থা নিবে, প্রয়োজনে ভাই এই 7,000 যদি 14,000-ও হয় না, বিএনপির কিচ্ছু যায় আসবে না। স্যার ভাই যেটা বলছিলেন যে এখন পর্যন্ত আমরা জরিপে জানি, আমরা কনস্টিটিউয়েন্সিগুলোতে যাই, আমরা তো জানি যে যদি ফেয়ার ইলেকশনও হয় তারপরেও কি ঘটনা, মানে কি রেজাল্ট হইতে পারে। ফলে তাদের কোনো চিন্তা করার তো দরকার নাই, বরং যদি 7,000-কে 21,000-এ তারা নিয়ে যেতে পারেন তাহলে ভোটারও বাড়বে, তাহলে ভোট আরও বাড়বে এবং ওই যে জরিপের যে ফলাফলে যে নিশ্চয়তা, তার পাশে নিশ্চয়তা আরও বেশি শক্ত হবে। যদি 7,000-কে 21,000-এ, আর যদি 7,000-কে কমে আপনি 3,500 নিয়ে আসেন কিংবা জিরোতে নিয়ে আসেন, তাহলে ওই জায়গাটা আসলে আপনাকে কোনো ধরনের লিভারেজ দেবে না, আপনি আরও পেছন দিকে যাবেন। ফলে ওই জায়গাটা খেয়াল রাখলেন, আপনি জনগণের সাথেও কাছাকাছি যাবেন। আমরাও যেভাবে একই সাথে লড়াই করেছি, একই সুরে কথা বলতে পেরেছি, আপনাদেরকে আমরা ডিফেন্ড করেছি, আমরা এই ডিফেন্ডটাও করে যাব। কারণ আমাদের ভাই ওই ক্ষমতায় চাইতে হবে, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে হবে, ওইটার দরকার নাই। আমরা যে স্বপ্ন দেখে আসলে এই অভ্যুত্থান পর্যন্ত আমরা এসেছিলাম, ওই স্বপ্নের বাস্তবায়নটা আসলে আমরা চাই। কিন্তু এই স্বপ্নের বাস্তবায়নের জায়গায় দু একটা জায়গায় একটু বলি, যেমন এনসিপি সম্ভবত একজন রিক্সা চালককে মনোনয়ন দিয়েছেন, এটা আমি জানি না আজকে আজকে আবার দেওয়া হয়নি, মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছিলেন। ওকে, তো ওই সময় একটা সমালোচনা ছিল, যেহেতু এখনো দেওয়া হয়নি, আমি জানি না দেওয়া হবে কিনা, যদি না দেওয়া হয় তাহলে তো সেটা কথা বলে লাভ নাই। কিন্তু একটা বিষয় হলো যেটা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে, আমার দল নাগরিক ঐক্য হতে পারে, কিংবা আমাদের গণতন্ত্র মঞ্চের অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে যার ধরেন আপনার মাসল পাওয়ার আছে কিংবা যা কার লোকজন আছে, এই ধরনের যারা ক্যান্ডিডেট, এবং আমাদের এখানে না সোসাইটিতে বিষয়টা দাঁড়াই গেছে এরকম, পলিটিক্যাল মানে আমাদের কালচারটা এরকম যে তিনি সম্ভবত মানে আপনার ওখান থেকে নমিনেটেড হওয়ার জন্য যোগ্য, তার এত ত্যাগ আছে, কারণ তার এত বড় মানে লোকশক্তি ছিল যেটা নিয়ে তিনি লড়াই করেছেন, ফলে তার ত্যাগ আছে এবং তিনি মানে পার্লামেন্টে যাবেন। কিন্তু ভাই আসলে তার তো স্থানীয় সরকার পরিচালনা করা দরকার, কারণ তিনি তো এলাকার উন্নয়নের কথা বলছেন যে আমি এলাকায় উন্নয়ন করব, এখানে কালভার্ট বানাবো, এখানে ব্রিজ বানাবো, এখানে সেতু বানাবো, স্কুল বানাবো। তো ভাই এটা তো আপনার এই প্রকল্পগুলোর বরাদ্দ তো স্থানীয় সরকারে আসবে। আপনি পার্লামেন্টে যাইতে চাচ্ছেন, পার্লামেন্টে যাওয়ার জন্য যাকে আপনি নমিনেশন দিবেন, যদি রিক্সাওয়ালাকে নমিনেশন দেওয়া হয়, আমি রিক্সাওয়ালাকে ছোটো করছি না, কিন্তু বিষয়টা হলো ভাই আপনাকে ওখানে গিয়ে তো আপনাকে ন্যূনতম কনস্টিটিউশন তো জানতে হবে। আপনি বাংলাদেশের সংবিধান না জেনে আপনি কি আইন বানাবেন? সংবিধান পরিবর্তনের একটা বিল যখন আসবে আপনি কি বলবেন? আপনার ওইটা জানতে হবে না, আপনাকে আইন জানতে হবে, আপনাকে রুল অফ বিজনেস জানতে হবে, আপনাকে রুল অফ প্রসিডিউর জানতে হবে, না আপনি রাষ্ট্রের আইন প্রণেতা হিসেবে কি কাজ করবেন। কিন্তু আপনি ওখানে কি দিচ্ছেন যে মানে আপনার ওখানে যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য যিনি আসলে যোগ্য, আপনি আসলে তাকে মনে করছেন, কারণ তার শক্তি অনেক বেশি, তার সাথে অনেকগুলো লোকজন আছে স্থানীয়ভাবে, তার বলতে গেলে লাঠিয়াল বাহিনী যার আছে, যিনি আসলে নির্বাচনটাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওই যে ভোট কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের ব্যাপার আছে ওইটা যিনি করতে পারবেন, আপনি তাকে মনে করছেন যে তিনি আসলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। কোথাকার জন্য? মানিক মিয়া আসার জন্য। ভাই মানিক মিয়ায় তো স্থানীয় সরকারের কাজ হয় না, মানিক মিয়ায় আইন বানানো হয়, যে আইন দিয়ে স্থানীয় সরকারও চলে, পুরো বাংলাদেশ চলবে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ফলে আপনি সংবিধান জানেন না, আপনি রুল অফ বিজনেস জানেন, রুল অফ প্রসিডিওর জানেন না, আপনি আইন জানেন না, আপনি যদি তাদেরকে দিয়ে ধরেন আইন প্রণেতার দায়িত্ব পালন করতে বলেন এবং সেই হিসাবে যদি আপনি মনোনয়নের ব্যাপারটা বলেন, তাহলে ভাই কি পরিবর্তন হইল?
আগের অবস্থার মধ্যেই তো আমরা থাকলাম, আমরা তো পরিবর্তনের কথা বলছি। একদমই শেষ পর্যায়ে আছে, আপনাদের কাছে আবার একটু ফিরতে চাই ছোট ছোট করে। আবুল বাশার, আপনার কাছে আপনার গবেষণা প্রতিষ্ঠান থেকে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সামনে, বড় দল, রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপর কি ধরনের চাপ বা সংকট আপনারা দেখছেন, বা মানুষের জরিপ কি বলছে? আপনারা এরকম কোনো জরিপ করেছেন কিনা বা মনোভাব বুঝবার চেষ্টা করেছেন কিনা? যেমনটা তুষার বলছিলেন, এবারের নির্বাচনে যেই মানুষগুলো ভোট দিতে পারেননি তারা নিশ্চয়ই ভোটে অংশগ্রহণ করবেন। আপনার বক্তব্যে যাওয়ার আগে তুষারের একটা কথা বলি, সেটা হচ্ছে চাঁদাবাজ শুধু বিএনপিতে আছে কথাটা সত্য নয়, এনসিপিরও অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আছে এবং দুদক তাদেরকে, আমার এলাকারই একটা ছেলে আছে, তার এনআইডি ব্লক করা হয়েছে এবং তা আপনি যদি দেখেন এনসিপির অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। তো অভিযোগ মানে অভিযোগ, বিএনপি কখনোই চাঁদাবাজদেরকে, আমি বলেছি যে আমি নিজে আমি যত টকশোতে যাই আমি কখনোই বিএনপির অপরাধী যারা চাঁদাবাজ তাদেরকে ওন করে কোনো কথা বলি না। এবং আমি আজকে একটা প্রোগ্রামে ছিলাম যেখানে লন্ডনের একজন ইয়াতে ছিল, তাকেও বলেছি আমি দলের অনেক ধরনের হলে পর আমার সুযোগ আছে, সর্বোচ্চ লেভেলে আমার অ্যাক্সেস আছে, আমি কথা করতে পারি, সেখানে মেসেজ দিতে পারি। তো সে ধরনের অনেক ধরনের আমরা কাজ কিন্তু করি। ইভেন আমরা যখন অনেক জায়গাতে বসি, তোষার বলে আমি দলে, আমি হয়তো বা কোনো নেই, কিন্তু এটার দায়িত্বটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানে। সবাই যে দলীয় পদ নিয়ে রাজনীতি করবে বিষয়টা কিন্তু তা না, কারণ আমি জাতীয়তাবাদী ছাত্র দল করেছি একসময়, অনেক জেল কেটেছি, আমাদের লম্বা ইতিহাস আছে, এগুলো ব্যক্তিগত কথা বলতে চাই না। এবং চাঁদাবাজির যে বিষয়টা, এটা আমি তো আগেই বলেছি, এবং বিএনপিকে এই চাঁদাবাজ এবং অন্যায়কারীদেরকে সুযোগ ওন করার কোনো সুযোগ নাই। এবং আপনি দেখেন তারেক রহমান যে কথাটা, আপনার কথা আমি যদি আসি, তারেক রহমান কিন্তু বারবার বলার চেষ্টা করেছে আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার। একবারও কি শুনেছেন তার মুখে যে আমরা খুব সহজেই নির্বাচনে বৈতরণী পার হয়ে যাব? এটা কিন্তু বিএনপির জন্য খুবই ডিফিকাল্ট পজিশন। এবং অনেক সিটে আমি যে তাদের ওখানে তাদের পাশেই আপনার কতগুলো আছে, যেখানে তারা যদি কোনো কারণে বিএনপি থেকে যে অন্য দলে এনসিপি থেকে যদি মনোনয়ন নেয়, সেই বিদ্রোহী ক্যান্ডিডেট সে কিন্তু পাশ করবে। এরকম কিন্তু অনেক জায়গাতে আছে যে জায়গাতে কাজ করতে হচ্ছে। বিএনপির অভ্যন্তরে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। কী ধরনের দেখেন, একজন এখন মনোনয়ন পেয়েছে, তার বিপরীত যিনি আছেন তিনি ধরেন ইচ্ছা করি তাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের কুকর্ম ঘটাচ্ছে। আমি আপনাকে বোঝাতে পেরেছি? আর বহিষ্কার এবং প্রত্যাহারের কথা যেটা ভাই বলার চেষ্টা করেছেন, আমি আপনাকে 2-3টা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। শিরিন আপা, আমাদের বরিশালের উনি সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি, ওনার বিরুদ্ধে প্রত্যেকটা পত্রিকায় টেলিভিশনে নিউজ হলো যে উনি পুকুর দখল করেছেন। আমি আপনাকে বলছি, উনি ছিলেন সিঙ্গাপুরে, কিন্তু প্রত্যেকটা টেলিভিশন আপনি চেক করে দেখেন, টেলিভিশন এবং পত্রিকাতে ফ্লাও করে প্রচার করা হয়েছে যে শিরিনের নেতৃত্বে পুকুর দখল বরিশালে, আপনি চেক করতে পারেন। অথচ উনি ছিলেন সিঙ্গাপুরে ট্রিটমেন্টের জন্য। আমি বলি আমাদের আরেকজন ক্যান্ডিডেট মনোনয়ন পেয়েছে ফখরুদ্দিন ভাই, ভালুকাতে, ময়মনসিং, ওনার বিরুদ্ধে অভিযোগ আসলো যে উনি গার্মেন্টস দখল করেছেন এবং ওনাকে বহিষ্কার করা হলো। উনি তখন ছিলেন মালয়েশিয়াতে। উনি তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বললেন যে আমার এই টিকিট, আমি এতদিন এভাবে এসেছি। শোনেন, বিএনপি যে মিডিয়া ট্রায়াল যেটা বলছেন, আপনি কোনটা যে আপনার সত্য এখন মিডিয়াতে, কোনটা এআই দিয়ে বানানো, এটা কিন্তু বোঝা খুবই ডিফিকাল্ট। আমাদের মিডিয়াতে এখন যা হচ্ছে অনলাইনে, আপনি কি বলতে পারবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা? এগুলো কিন্তু চলছে। এই যে বিএনপির বিরুদ্ধে শুরু থেকেই এই যে মিডিয়ার যে একটা প্রোপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চলছে, এটা কিন্তু আসলেই এটা কিন্তু সঠিক নয়। তবে হ্যাঁ, সবই যে প্রোপাগান্ডা তা কিন্তু না। আমরা কিন্তু স্বীকার করছি এবং বলছি যে বিএনপির অনেকে অপরাধের সাথে জড়িত, যার কারণেই তো 7,000+ বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এবং কিছু কিছু যে প্রত্যাহারের কথা বলছেন, এ ধরনের ঘটনা যে তাদের ওখানে সম্পৃক্ততা নেই, কিন্তু তাদের বিরুদ্ধে আপনার বিভিন্ন পত্রিকাতে আপনি দেখেন, নিপুণ রায় আমাদের ওইখানে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে এভাবে টেলিভিশন পত্রিকাতে আসলো। নিপুণ রায় নিজে গিয়েছে যে হাট কি আসলে দেখলো যে কালু, সে আপনার শ্রমিক দল করতো, শ্রমিক লীগ করতো, সে ঘাটের ইজারাদার, সে টাকা তোলে, তার লোক দিয়ে সব কিছু, কিন্তু নাম হলো কার? কালুর। নিপুণ রায় সরাসরি ওখানে গিয়ে মিডিয়া নিয়ে উনি প্রমাণ করেছেন যে না, গরুর হাট, এ ধরনের ঘটনাগুলো আপনি বোঝেন যে নিপুণ রায়কে গরুর হাট ইজারা দিয়ে ওনার চলতে হবে। তাহলে বড় দল হিসেবে বিএনপিকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এই নির্বাচনে যেতে হচ্ছে। বিএনপি তো আমি তো বলার চেষ্টা করছিলাম যে বিএনপির
বিরুদ্ধে মানে সবারই একটা কেন যেন আমি বুঝি না, যে সবাই চাচ্ছে যে মানে বিএনপি মনে ক্ষমতায় চলে আসতেছে এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো বিএনপিকে ঠেকাতে হবে, তো ঠেকানোর জন্য যা যা বলার করা সেটা হচ্ছে। আমাদের আসলে এই যে সংসদ সদস্য হওয়া কেন্দ্রিক রাজনীতি, এটা আসলে বন্ধ করতে হবে। আপনি দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, হ্যাঁ, জনগণের জন আকাঙ্ক্ষাপূর্ণ তাদের জন দুর্ভোগ নিয়ে কি রাজনীতি তারা করে। আপনি দেখেন একটা রাজনৈতিক দল যদি তারা ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ মেডিকেলে, সরদ্দি মেডিকেলে ডিউটি করতে বলেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, দেখবেন যে তাদের ভোট বাড়তে থাকবে। কিন্তু তা না করে তারা ধরেন আপনার সবার সেমিনারে বলা মানে বক্তব্য দিয়ে যাচ্ছে। এই যে আম আদমি পার্টি, তাদের এত উত্থান হলো কেন? তারা এই যে ঝাড়ু একটা টুপি নিয়ে যখন কোথাও অন্যায় হতো, তারা 1-150 লোক এখানে হাজির হয়ে যেয়ে বলতো যে এই কাজ করা যাবে না। এ ধরনের যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি এনসিপির সামনে বড় একটা সুযোগ ছিল। তারা গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটা দল, তাদের আজকে দেখেন আপনি তাদের এই অবস্থা কেন হবে? আমরাও তো প্রত্যাশা করেছি যে এনসিপি আওয়ামী লীগের অবর্তমানে, অনেস্টলি আমরা বিএনপির অনেক সিনিয়র নেতারা আমরা আলোচনা করেছি যে এনসিপি এই জায়গাটা তাদেরকে আসা দরকার। কেন? একটি ব্যালেন্স, যেটা বলছে শক্তিশালী বিরোধী দল, এটা গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা কিন্তু এনসিপিকে সেই জায়গায় দেখতে চেয়েছিলাম, কিন্তু এনসিপি কেন সেই জায়গাতে তারা যেতে পারে নাই, কি ব্যর্থতা, সেটা তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। বের করার পরে তারপর অন্য দলকে আপনি যত গালাগালি করেন কোনো অসুবিধা নাই। আপনি আপনার যে ভুলগুলা, আমাদের রাজনৈতিক দলগুলোর যে ভুলগুলা, এগুলোকে আগে নিজেরা দেখেন যে আসলে আপনাদের এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদের কর্মসূচি জনগণ কেন আপনাকে ভোট দেবে, সেই জিনিসগুলো জনগণের সামনে যান, জনগণ অবশ্যই ভোট দেবে। জনগণ তো আর বিএনপি আর অন্য দলের কেনা না, তারা চাইলে আপনাকে ভোট দিয়ে সাকিব আনোয়ার, আপনার কাছে একটু আসতে চাই। একদমই শেষ করব, যেহেতু রাত পোহালে তফসিলের কথা বলা হচ্ছে, মাঠ প্রশাসন নিয়ে কথা বললাম। এই যে যেই জনগণ যারা ভোট দিতে পারেনি, তুষার বলছিলেন কয়েক দশক ধরে, তাদের মধ্যে কি ভোটের আকাঙ্ক্ষা আপনি দেখছেন? যখন প্রচারণায় যান, মাসেল পাওয়ার এই সব ব্যতিরিকে একদম ওনাদের মধ্যে কি কেমন সাড়া রয়েছে? সত্যি কথা বলতে 3 মাস 4 মাস আগে মানে মানুষের ভোট দেওয়ার জন্য যে এক ধরনের আকুলতা মানুষের ভেতরে ছিল, যে একটা ভোট হবে, ভোট দিতে যাব, কিছুটা কমেছে। মানে গত কিছুদিনে দেখলাম যে মানুষের মধ্যে এক ধরনের ওই মানে গতানুগতিক ব্যাপারটা সামনে চলে এসছে। মানে আগেও যেমন ভোট হইতো, মানে এর আগে মানুষ যখন ভোট হতো আর কি, একটা সময় হয়তো আমরা 91 থেকে যখন 2008 সাল পর্যন্ত ধরি, তখন মানুষের যে ধরনের মানে ভোট নিয়ে তাদের যতটুকু আসলে মাতামাতি বলেন বা এক্সপেকটেশন বলেন যা ছিল, কিছুটা ওই দিকে চলে যাচ্ছে। বাট 3 মাস আগেও ব্যাপারটা অন্যরকম ছিল, যে এত বছর পরে আমরা ভোট দিব, অনেকের জন্য তো প্রথমবারের মতো আমরা ভোট দিব, এরকম ব্যাপারগুলো ছিল। অনেকে আছে যে এর আগে আমি 3 বার ভোট কেন্দ্র পর্যন্ত গিয়েছি, কিন্তু তারপরে যাওয়ার পরে শুনেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে, এ ধরনের পরিস্থিতি ছিল। ফলে এই সব কিছুর পরে এসে ভোটের প্রতি যে মানে আগ্রহের জায়গাটা ছিল, সেটা কিছুটা ভাটা পড়েছে, এটা বলতে হবে, খুব সামান্য। কিন্তু এবার মানে এখনও যে অবস্থাটা আছে মানুষের মধ্যে, তাতে রেকর্ড সংখ্যক ভোট মানে এবার কাস্ট হবে বলে আমরা মনে করি। এখন পর্যন্ত জনগণের ভেতরে সেটা ব্যাপারটা আছে। এবং একটা বিষয় অ্যাড্রেস করেছেন সরোয়ার তুষার, যেটা হলো যে গণভোট নিয়ে আলোচনাটা একদমই মানে কিন্তু নাই আসলে। সত্যি কথা বলতে এটা আমাদেরও ব্যর্থতা থেকে বড় বিষয় হলো আসলে এখানে সরকারকে দায়িত্ব নিতে হবে। মানে বলছি এখন মানে নিজেদের অসহায়ত্ব বলি কিংবা আমরা পারছি না এই কারণে বলি, কারণ মানে ভোটের ব্যাপারটা তো আসলে খুব কঠিন একটা বিষয়। মানে কনস্টিটিউয়েন্সি বেসড আপনি যদি প্রার্থীদের কথা বলেন, নানান কাজ, নানান সমস্যা, নানান বিষয়, এগুলোর পরে না অনেক সময় আমরা আসলে কিছুটা স্বার্থপর হয়ে পড়ি। ফলে ওই গণভোটে যে আসলে জাতির জন্য এত বড় যার জন্য অবশ্য আমরা কিন্তু 1 বছর ধরে এগুলো নিয়ে কথা বলেছি, বসেছি, লিখেছি এবং রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে ফেলেছিলাম আমরা। তারপরেও কিন্তু এখন শেষ মুহূর্তে এসে না ওই জায়গাতে আমরা খুব বেশি এমফাসাইজ করতে পারছি না। এটা একটা ব্যর্থতা আমাদের রাজনৈতিক আমরা যারা হয়তো নির্বাচনে অংশ নিতে চাচ্ছি তাদের, স্বীকার করছি। ওই জায়গাতে সরকারের আসলে দায়িত্ব নেওয়া উচিত, সরকারের দায়িত্ব নেওয়া উচিত এবং এটা ব্যাপকভাবে জনগণের মধ্যে আসলে বিষয়টা সম্পর্কে, ভাই হ্যাঁ ভোট চলে আসলো ঠিক আছে, কিন্তু আমরা এই যে এতগুলো দিন ধরে আমরা যে কাজগুলো করলাম, জনগণ অন্তত জানুক যে আসলে কি কাজগুলো হচ্ছে, কার পক্ষে সে হ্যাঁ ভোট দিচ্ছে। আমরা জুলাই অভ্যুত্থানকে বাংলাদেশের জনগণ অবশ্যই ধারণ করে, ফলে জনগণ জানেও যে হ্যাঁ ভোটটাই হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষের ভোট, সেই হিসাবে সে হ্যাঁ ভোটটাই দিয়ে দিবে। কিন্তু তারপরও তারই জানাটা দরকার যে আসলে কি কাজ আমরা এতগুলো দিন ধরে করলাম। নতুন যে একটা সংস্কৃতি হলো, আমরা
পরস্পর বিরোধী, এখন মুখোমুখি যে দুটো দল আসলে ক্ষমতার ইয়েতেও দাঁড়িয়ে গেছে, তারা একই সোফায় পাশাপাশি সোফা, এখানে তো আমাদের সোফাগুলো আলাদা আলাদা, সিঙ্গেল সোফা, সেখানে ডাবল সোফাতে পাশাপাশি ভোটে বসে আলোচনা হয়েছে। সাকিব, একদমই সময় নিয়ে অন্যদিন নিশ্চয়ই আলোচনা করব। তুষারকে দিয়ে শেষ করতে চাই, তুষারের পর্যবেক্ষণ জানতে চাই, আপনি একটু 2 মিনিট নিয়েই বললেন। সেটি হচ্ছে যে এই 1.5 বছর আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা মাঠে ছিলেন, এখন নতুন রাজনীতি করছেন, মানুষের কাছে যাচ্ছেন, 24-এর আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে? খুব কঠিন প্রশ্ন, একদমই শেষ মুহূর্তে জানতে চাই। এটা তো আরও অনেক দিন লাগবে এটা বুঝতে। কিছু কিছু অবশ্যই, যেমন জুলাই সনদটা বা সাংবিধানিক সংস্কার বাংলাদেশে, এটা আমাদের গণঅভ্যুত্থানের আগে থেকেই আমাদের রাজনীতি ছিল, সেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত, এটা অবশ্যই একটা বড় অগ্রগতি। এর বাইরে বিচারের কাজটা এগিয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, এই সরকার দুর্নীতি মানে লাগাম টানতে পারে নাই, দ্রব্যমূল্যের লাগাম টানতে পারে নাই, তারপর আপনার চাকরির কর্মসংস্থান নতুন তৈরি হয়নি, এইসব ঠিক আছে। এটা এই 1-1.5 বছরে, গত যে 15 বছর যেই একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ, ফলে এটা হুট করে ঠিক হতেও না, এটা আমরা সবাই বুঝতে পারি। এই কারণে কিন্তু সবার একটা বৃহত্তর সমর্থন এই সরকারের প্রতি আছে, বিভিন্ন ইস্যুভিত্তিক সমালোচনা সত্ত্বেও। কিন্তু বড় যে লার্জার পলিটিক্যাল পিকচারটা, সেখানে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের স্ব পার্থক্যের বাইরেও এখানে সরকারকে সহযোগিতা করেছে, এবং করেছে বলে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে বা এই ধরনের বড় পলিটিক্যাল চেঞ্জের পরে অন্যান্য দেশে, আফ্রিকা কিংবা অন্যান্য দেশে যে ধরনের একটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি হয়, আমাদের দেশে কিন্তু সেটা হয় নাই। ফলে আমরা পলিটিক্যাল স্টেবিলিটিটা ধরে রাখতে পেরেছি, এটা আমাদের একটা বড় অর্জন। আর গণ অভ্যুত্থানের অর্জনটা ধরে রাখতে গেলে যে গণভোট হবে, গণভোটের মধ্যে দিয়ে যে সংস্কারগুলো অনুমোদিত হবে, সেইটা ক্যারি আউট করা কিন্তু পরে সরকারের দায়িত্ব আছে। ফলে এটা একটা লম্বা কাজ, এবং সেখানে এই সরকার তো শুরু করেছে, অনেকগুলো অধ্যাদেশ করেছে যেগুলো ভালো অধ্যাদেশ, এর মধ্যে অনেকগুলো ভালো অধ্যাদেশ আছে, আবার অনেকগুলো আছে যেগুলো আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয় নাই। যেমন পুলিশ সংস্কার কমিশন, সেখানে পুলিশের যে নিয়োগটা, এটা এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ সরকারের হাতেই তারা রেখেছে, কিন্তু এটা একটা আমরা বলেছিলাম একটা স্বাধীন পুলিশ কমিশন যেন হয়, কারণ পুলিশই সবচেয়ে বড় ড্যামেজটা করেছে এবং পুলিশ নিজেও সবচেয়ে বড় ড্যামেজের শিকার হয়েছে। এটার দরকার ছিল সবচেয়ে বেশি, কিন্তু সেইটা আনফর্চুনেটলি হচ্ছে না। এবং আপনি জানেন যে 1-11 সময়ও যে পুলিশের অধ্যাদেশটা ছিল পুলিশ সংস্কারে, তখনও কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আসলে বাধাটা দেওয়া হয়েছিল। পুলিশকে সবাই ব্যবহার করতে চায় রাজনৈতিক স্বার্থে, এটা এই আত্মঘাতীর জায়গাটা থেকে আমরা ভেবেছিলাম যে এবার আমরা বেরিয়ে আসতে পারবো। আনফর্চুনেটলি এবার বেরিয়ে আসা যাচ্ছে না, সংকটটা আবার সামনে চলে আসবে কোনো না কোনো ফর্মে, আপনি দেখবেন তখন আবারও কিন্তু এই কথাগুলো সামনে আসবে। ফলে আমি মনে করি যে এটা আমাদের 24 পর্যন্ত, 8 থেকে 24 এটা একটা সময়কাল গেল, 24 থেকে আবার আমাদের পরিবর্তনের যুগটা শুরু হয়েছে। এটা স্টার্টিংটা 1-1.5 বছর হলো, আরও আপনার 30-35 সাল পর্যন্ত আমাদেরকে ধাপে ধাপে অনেকগুলো যেতে হবে, এক ধাক্কায় কোনো কিছু হবে না। নিশ্চয়ই স্যার, তুষার অসংখ্য ধন্যবাদ। আবুল বাশার, আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য। সাকিব আনোয়ার সময় দিয়েছেন, ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ জানার চেষ্টা করব। আপনারা মাঠে প্রার্থী হিসাবে যাচ্ছেন, জনগণের কাছে ম্যান্ডেট চাইছেন, নিশ্চয়ই জনগণ যোগ্য প্রার্থীদের ভোটে জয়ী করে সংসদে পাঠাবে এমন প্রত্যাশা থাকছে। এই ছিল আসলে আজকের দেশভাবনা, এই মুহূর্তের বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।